স্বপ্নের গুঁড়ো মাখা দ্বীপ জেগে থাকে বালিকা বেলায়, ছায়ার গন্ধ মেশারো ফেলে আসা সে ধুলো খেলায়, ছায়ার গন্ধ মেশারো ফেলে আসা সে ধুলো খেলায়। স্বপ্নের গুঁড়ো মাখা দ্বীপ জেগে থাকে বালিকা বেলায়। এখানে জোনাকি খোঁজে রাত, সূর্য তন্দ্রা আনে। এখানে জোনাকি খোঁজে রাত, সূর্য তন্দ্রা আনে। গাছতলা বৃষ্টি হাওয়া অভিধান জানি না মানে। দৌড় শুধু দৌড়, একলা সঙ্গীবিহীন। নিশাতুর অন্ধ যেমন ধ্রুবতারা নিয়নে বিলীন। নিশাতুর অন্ধ যেমন ধ্রুবতারা নিয়নে বিলীন। চুনচুনি চড়াই শালিক, ডানা মেলে তারাও বাজে। চুনচুনি চড়াই শালিক, ডানা মেলে তারাও বাজে। হাত ধরো রামধনু মেঘ, নিয়ে চলো তাদের কাছে। হাত ধরো রামধনু মেঘ, নিয়ে চলো তাদের কাছে। হাত ধরো রামধনু মেঘ, নিয়ে চলো তাদের কাছে। কি হচ্ছে? কি এটা কি করছো? আর খেও না, পরপর কতগুলো সিগারেট খেলে। কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয়নি। তাহলে অফিস থেকে এসেই আবার ল্যাপটপ ফাইল এসব নিয়ে বসলে যে? কাল আমার পরীক্ষা, কালকের উপর আমার ফিউচার ডিপেন্ড করছে। তোমার তো রোজই পরীক্ষা। এই তো এক সপ্তাহ হয়নি এখনো তুমি আউট স্টেশন ট্যুর থেকে ফিরলে, এসেই আবার এসব শুরু করেছো। সময়টা বড় ছুটছে বুঝলে, প্রতিদিন নিজেকে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয়। কতদিন পর তুমি আমাকে এই নামটা ধরে ডাকলে ভাস্কর। তুমি তুমি এখন কাজের চাপে আমার সাথে ভালো করে 2 মিনিট কথা বলারও সময় পাও না। অফিসটা তোমাকে আমার কাছ থেকে প্রতিদিন একটু একটু করে দূরে সরিয়ে নিচ্ছে। আমি তো তোমারই কি করবো বলো, কম্পিটিশনের মার্কেট, প্রত্যেক দিন নিজেকে প্রমাণ করতে হয়। প্রমাণ করতে পারলে তুমি আছো, নয়তো তুমি নেই। বড় বেদম গতিতে ছুটছে এই সভ্যতা বুঝলে, সময় তার সঙ্গে তাল রাখতে পারছে। ভাস্কর, তোমার কি হয়েছে? কি ভালো লেখার হাত ছিল তোমার, আর কতদিন হয়ে গেল তুমি কিচ্ছুটি লেখো না, কিচ্ছু না। আমাকে তো বলতে পারো তোমার কি হয়েছে। কেন তুমি এরকম প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছ ভাস্কর? আমার তোমাকে খুব অচেনা লাগে জানো। তাই আসলে কি জানো, সময়টা বড় দ্রুত পাল্টে যাচ্ছে। লাগামটা হাতে তুলে না নিতে পারলে এই ছুটন্ত সময়টাকে শাসন করবে কি করে? গ্রো আপ, গ্রো আপ শু, গ্রো আপ। বন্ধু হবি?
তুই কি আমার বন্ধু হবি? তোর দুঃখ আমায় দিবি, আমার হাসি তোকে দেব। কান্না পেলে তোর কাঁধেতে মাথা রেখে কাঁদতে দিবি? একলা পথে সাত সকালে হাতটা ধরে হাঁটতে দিবি? বন্ধু হবি? একটা দিনের জন্য হলেও ছোট্টবেলা ফিরিয়ে দিবি? Shoo, why are you so upset? This is the life, this is the reality. Try to accept the challenge. Please, please, আমাকে তো কাজ করতে দাও। কালকে আমার অফিস প্রেজেন্টেশন আছে। I have to work on it. আমাকে কাজ করতে দাও, প্লিজ। ঠিক আছে, তুমি কাজ করো। সরি। ছুটছে মানুষ দেখো সময়ের দাপটে, অসহায় ভালোবাসা নেই হয়ে ওঠে। মা, মা, তুমি এখানে একলা দাঁড়িয়ে কি করছো? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছিলাম। একটা গন্ধ পাচ্ছিস? গন্ধ কিসের? অন্ধকারের। অন্ধকারের আবার গন্ধ হয় নাকি? ওই দিকটায় তাকিয়ে দেখ, কিছু দেখতে পাচ্ছিস? ওই যে তারাটা, নীলচে গোলাপি যার আলো। আলোর যেমন নিজের রং থাকে, প্রতিটি আলোর নিজের নিজের রং, তেমনি অন্ধকারেরও একটা গন্ধ থাকে। প্রত্যেকটি অন্ধকারের নিজস্ব গন্ধ। আর এই আলো আর অন্ধকার, রং আর গন্ধ মিলে মিশে তৈরি হয় আমাদের সব কিছু। আমি টের পাই না কেন মা? আমাকে চিনিয়ে দাও না। সে আমি পারবো না। ও মা, কেন পারবে না? পাকদণ্ডী বেয়ে কিছুটা পথ উঠে না এলে তো কেবল দুহাত দূরের জিনিসই চোখে পড়বে। দূরত্ব আর সময়, এই দুটোই কেবল পারে দুটি চোখে দৃষ্টি এনে দিতে। বুঝেছি, সেই জন্যই তো তুমি অনেক দিন পর আমার কাছে আসো, কয়েকটা দিন থেকেই আবার চলে যাও। মা, মা, এবারে আর একটা দিন থেকে দাও না মা, প্লিজ। না রে না রে, অনেকগুলো দিন হয়ে গেল, এবার আমাকে ফিরতে হবে। আমি যদি মেয়ে না হয়ে তোমার ছেলে হতাম, খুব ভালো হতো। তাহলে তুমি আমার কাছে থেকে যেতে পারি। ছেলে মেয়ের কোনো তফাৎ আমি বুঝি না রে। হ্যাঁ, তবে এটা বুঝতে পারি যে এখন না আর বেশি দিন অন্য কোথাও গিয়ে আমি থাকতে পারি না। কেন? শিকড়ে টান পড়ে বুঝি? মেয়ে মানুষের আবার শেকড় বাকড়। যে মাটিতে বড় হওয়া, যে হাওয়ার ছোঁয়া গায়ে মেখে বেড়ে ওঠা, সেখান থেকে তুলে এনে একটা টবে বসে বলতে পারিস টবটার উপর মায়া পড়ে গেছে। কিংবা হয়তো তোর বাবাকে ছেড়ে বেশি দিন থাকতে পারি না বলে। বাবা? কিন্তু বাবা তো ছবি হয়ে গেছে, গেছে হয়তো, সেটা বাকি পৃথিবীর কাছে সত্যি, কিন্তু আমার কাছে তো ওনার অস্তিত্ব ছাড়া সবকিছুই মিথ্যে। কিন্তু মা, অত বড় ফাঁকা একটা বাড়িতে আমার তো ফাঁকা লাগে না, তোর বাবা থাকে তো আমার সঙ্গে সব সময়। আসলে এতগুলো বছর একসঙ্গে কাটাতে কাটাতে আমরা বোধহয় শরীরের পথটা পার হয়ে এসেছিলাম।
তাই বাড়ির প্রত্যেকটি ইঁটে, জানলার গড়াতে, সব কিছুতে তোর বাবা স্নেহের স্পর্শ, যত্নের ছোঁয়া, ভালোবাসার দৃষ্টি খুঁজে পাই। আর এই বয়সে ভালোবাসা ছাড়া তো অন্য কোনো অবলম্বন নিয়ে বাঁচা সম্ভব নয়, অন্তত আমার পক্ষে নয়। তোমার পক্ষে কেন মা? কারো পক্ষে কোনো বয়সেই বাঁচা সম্ভব নয়। শুনি, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, দেখবি? ওই যে ওই গাছটা দেখতে পাচ্ছিস শুনি, ওই বড় বড় গাছগুলোর মধ্যে ছোট্ট একলা শান্ত গাছটা, ওই যাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে একটা লতা। হুম, আমরা দুজনে না ঠিক ওইভাবেই দিন কাটিয়েছি। কেবল এতগুলো বছরে এটা বুঝে উঠতে পারিনি যে গাছটাকে আর লতাটাই বাঁধে। অবশ্য বোঝার চেষ্টাও কখনো করিনি। আমিও যদি তোমার মতো এরকম ভাবে, কি জানিস না, একটা বড় গাছ তার থেকে ছোট গাছকে ছায়া দেয়, আর ছোটগুলো আরো ছোটকে, এইভাবে সবাই মিলে মিশে বাগান হয়ে ওঠে। যেভাবে যেভাবে তোর বাবা বাঁচত আর আমি বেঁচে থাকি আমার পড়শিদের ভালোবাসা বুকে পড়ে। জানো মা, আমার বাবার কথা মাঝে মাঝে খুব মনে পড়ে। ঠিক এরকম করেই তো বলতো, মানুষকে বাঁচতে হয় সবাইকে সঙ্গে করে নিয়ে, একা একা দূরে গিয়ে মানুষ বাঁচতেই পারে না। হ্যাঁ ঠিকই তো, একা একা বাঁচা যায় নাকি? আমি তো বাঁচি মা, একা একা। জানি তোর কষ্টটা আমি বুঝি। আর যদি একটা বাচ্চা থাকতো। না মা, সেটাই সব নয়, তারপরেও তো একটা জীবন পড়ে থাকে। কিন্তু সেই জীবনটাতে তো আমি আমি একেবারে একা। এসব কি বলছিস শুনি? তোর একটা সংসার আছে, ভাস্কর আছে। আর ভাস্কর? কেন? ভাস্করের জীবনে আমি কতটুকু আছি মা? এসব কি কথা বলছিস শুনি? ঠিকই বলছি, এটাই আমার জীবনের এখন চরমতম সত্যি। না না, এটা তোর একটা ভুল ধারণা মাত্র। ভুল ধারণা নয় মা, সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে বদলে যেতে হয়, আর তার সঙ্গে সঙ্গে আশপাশের মানুষগুলো তার কাছ থেকে ক্রমশ হারিয়ে যায়। না না, এটা ঠিক কথা না। ভাস্করের মতো বদলে যাওয়া, ভাস্করের মতো বদলে যাওয়া একটা মানুষকে নিয়ে আমার সারা দিন চলতে হয়। কি বলছিস বদলে যাওয়া মানুষ? অত সুন্দর একটা মন ছিল, কিন্তু 10 বছর আগে সেই উজ্জ্বল উজ্জ্বল ভাস্কর আর নেই মা। জানো মা, মাঝে মাঝে আমার খুব ভয় করে। আমার মনে হয় আমি কি ঠিক দেখছি? এই মানুষটাই কি সেই মানুষটা যার যার হাতের উপর হাত রেখে আমার সারাটা দিন কেটে যেত? ভাস্কর এখন চলন্ত সময়ে দৌড় সর্বস্ব এক ঘোড়া। তার জীবনে আমার কোনো জায়গাই নেই। তোর কি হয়েছে আমাকে বলতো শুনি? তুই তো এরকম গুমড়ে থাকতিস না, এসে থেকে দেখছি মুখ শুকনো করে ঘুরে বেড়াচ্ছিস। কি হয়েছে? কোথায় মুখ শুকিয়ে ঘুরে বেড়াচ্ছি? আমি তো সারা দিন তোমার সাথে বকবক করছি, কথা বলছি। শুধু তুমি চলে গেলে আমার আর কথা বলার কোনো সঙ্গী নেই, গান শোনার কোনো শ্রোতা নেই। তোর বাবা মারা যাবার পর একা হাতে তোকে মানুষ করেছি। তোর প্রত্যেকটি চলন আমার চেনা। কি হয়েছে শুনি? আমাকে বল, আমাকে লুকোস না, বল। বাবার হাত ধরে যখন একটু একটু করে বড় হচ্ছি, বাবাকে চিনতে শিখছি, সারা পৃথিবীটাকে
একটু একটু করে জানতে শিখছি, ঠিক তখনই বাবা আমাকে ছেড়ে চলে গেল। অবশ্য অবশ্য তুমি আমাকে কখনো কোনো দিনও বাবার অভাব একটুও বুঝতে দাওনি, কোনো দিনও না। তারপর যখন একটু বড় হলাম, আমার জীবনে ভাস্কর এলো আলোর মতো। আর এখন ভাস্করের দেখানো স্বপ্নগুলোকে নিয়ে আমায় একা বাঁচতে হয়। আমার পাশে ভাস্কর কোথাও নেই মা। সুনেত্রা, সুনেত্রা, হ্যাঁ, তোমাদের গল্প শেষ হলো? কত রাত হলো খেয়াল আছে? কালকে আমার অফিস প্রেজেন্টেশন, সকাল সকাল বেরোতে হবে। কি যে করো তোমরা, আমি কিছু বুঝতে পারি না। যা যা, সত্যি তো অনেক রাত হলো, সকাল থেকে উঠেই তো আমার দৌড়ঝাঁপ শুরু। যা যা, দেরি করিস না, যা। যাচ্ছি। বলছি মা কালকে চলে যাবে বলছিল। হুম? ও, অনেক সকালেই চলে যাবে। তাই? তাহলে বলছিলাম যে মাকে সকালে একটু স্টেশনে তুমি ছেড়ে আসবে। আমি? হ্যাঁ। না না, আমার পক্ষে সম্ভব না। ও, কি করে পারবো বলো? স্টেশন থেকে বাড়ি ফিরে আবার অফিস যাওয়া সম্ভব? তুমি এক কাজ করো, শঙ্করকে বলে দাও, শঙ্কর কালকে গিয়ে মাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। আমি নয় কালকে ট্যাক্সিতে করে অফিস চলে যাবো। না তাহলে সকালে বলুন আমি গিয়ে মাকে দিয়ে আসি। তুমি তো জানো সুমিত্রা, অফিস বেরোনোর সময় তুমি না থাকলে আই ফেস এ লট অফ ট্রাবল। তুমি কি বুঝো না? ঠিক আছে। কি হলো? উনি রাগ হয়ে গেল? হ্যাঁ, প্লিজ প্লিজ তুমি আমার উপর রাগ করো না। ওকে ওকে, নেক্সট টাইম তুমি আমি দুজনে মিলে গিয়ে মাকে একেবারে স্টেশন না না স্টেশনে নয়, একেবারে বোলপুরের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। প্রমিস। খেতে দিচ্ছি। আজও কি এখানে বসেই খাবে? হ্যাঁ হ্যাঁ, এখানে গিয়ে দাও। মা, তোমাকে খেতে দেব? না, তুই খাবি না? হুম, আমার খেতে একদম ভালোই লাগছে না। হ্যাঁ, কিন্তু কত রাত করবি? কি হবে, তো সারাদিন শুধু খাওয়া আর ঘুম, আর মাঝখানে যা একটু টুকটাকি কাজ করা যায়, তারপরে একটা অনন্ত অবসর, সারাদিন শেষ না হতে যাওয়া অবসর। আমার কতদিন পরে এরকম একটা না ঘুমোতে যাওয়া রাত আসবে কে জানে বলো। চারদিকে কি হলো? ভাস্কর ঘুমোতে গেল। ও ও ছাড়ো, বলছি যে মা, তুমি বরং একটা গান করো না শুনি। আমি এখন এই মাঝরাতে? আচ্ছা, তুই কি তোদের অ্যাপার্টমেন্টের লোকজনের কাছে আমাকে পাগল সাব্যস্ত করবি ঠিক করেছিস? মা, এই অ্যাপার্টমেন্টের লোকেরা না প্রত্যেকটা উইকেন্ডে বেহেড মাতাল হয়ে বেসুরো বেতালা গান করে চিৎকার করে সারা ফ্ল্যাটের সবাইকে জাহির করে যে তারা বেঁচে আছে। আমরাও না হয় আজকে আমাদের মতো করে প্রমাণ করলাম যে আমরাও বেঁচে আছি, বেঁচে আছি। তোর বেঁচে থাকা জোর করে অন্যদের শোনানোর দরকার হয় না শুনি। হাওয়ায় ভাসতে ভাসতে ঠিক সবার কানে পৌঁছে যায়।
নিজের বেঁচে থাকার আওয়াজ মাঝে মাঝে নিজের কানেই এসে পৌঁছয় না তো আবার ওসব কথা ছাড়ো, বলছি তুমি একটা গান করো না শুনি, সেই ছোটবেলার মতো। তোমার গান শুনতে শুনতে আমি স্বপ্নের রাজ্যে হারিয়ে যাব। দূর বোকামে, হারিয়ে যাওয়া দিনকে কি আর ফিরিয়ে আনা যায়? শুধু তার স্মৃতিটা জড়িয়ে থাকে সমস্ত শরীরে, আর সেটাই হয়ে থাকে বাকি জীবনের পাথেয়। সেই জন্যই তো বলছি, তুমি আজকে একটা এখন গান গাও, সেই গানটা শুনে তার আঁচ বুকের ভিতরে রেখে আরো 3-4টে দিনে আমার আরামসে কেটে যাবে। গাও না মা প্লিজ। আচ্ছা কি মুশকিল, আমি কি পারবো এখন? পারবে পারবে, খুব পারবে, একবার গলাটা ছেড়েই তো দেখো। মোর হৃদয়ে বিজন আকাশে তোমার মহাশান আলোতে ঢাকাশে। মা বলছি তুমি এই গানটা গেও না মা। কেন? না, এই গানটা বাবার খুব প্রিয় গান ছিল তো তাই। তাই তো আমি বারবার ঘুরে ফিরে এই গানটাই গাই। আর আমি যতটা সম্ভব এই গানটা থেকে দূরে থাকার চেষ্টা করি। এই গানটা শুনলে আমার বাবার জন্য বড্ড মন কেমন করে মা। সেদিনও গাড়ির মধ্যে এই গানটাই বাজছিল। আর আমাদের চরম ক্ষতিটা হয়ে গেল। হ্যাঁ, তোর বাবা চলে গেল। আমার না মাঝে মাঝে খুব অবাক লাগে জানো, তুমি এই কথাগুলো এত ধৈর্য নিয়ে ধীর স্থির ভাবে আবেগহীন হয়ে বলো কি করে? আবেগে ভেসে গেলে কি তোকে বড় করতে পারতাম? স্থির না থাকলে কি নিজেকে নতুন করে জানতে পারতাম? কি পাইনি তার হিসেব করতে বসলে তো জীবন থেমে থাকে না। যা পেয়েছি সেটাই বা কম কি? এমন একটা মানুষের সঙ্গে অতগুলো বছর কাটিয়েছিলাম বলেই বোধহয় আমার পথের করে টানাটানি পড়েনি কখন। আর এর থেকে বড় ক্ষতিও তো হতে পারতো। গাড়ির পেছনের সিটে তুই ছিলি। এইভাবে ভাবতে পেরেছিলাম বলেই বোধহয় থমকে যাইনি। তবে এই ভাবনাটা একান্তই আমার নিজের ভাবনা। চারপাশে সবকটা মানুষ যদি এইভাবে ভাবতে শুরু করতো তাহলে পৃথিবীটা বড্ড বেশি একঘেয়ে হয়ে যেত। তুই যেমন অন্যরকম, ঠিক তোরই মতো। মা কালকে তোমাকে যেতেই হবে মা। নীরব নিশীতম চরণ নিছায়ে আধারকে শোভা দিয়েছে বিছায় আজি সেদিন আমি গাড়ি থেকে নেমে দু পায়ে এগোতে না এগোতেই হঠাৎ একটা বিকট শব্দ। তবু এই গানটা বেজে যাচ্ছিল। পেছনের সিটে রক্তের মধ্যে তুই শুয়েছিলি আর উনি জানিস মা, চারিদিকে
জড়িয়ে রেখেছে অনেক আনন্দ, আর তাই নিয়ে তো বেঁচে থাকা। জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। জীবন মরণে সীমানা বৌদি, তোমার চা। হ্যাঁ, না না খাইলাম, ঘুরাই যাবো যে। তা কেমন হয়েছে জানি? তুমি আবার এখন চা করতে গেলে কেন? সকালের চাটা তো আমিই করি। করলাম না, খায় দেখো না। কি হইলো? এই চাটা কেমন হয়েছে বললে না তো বৌদি? ভালোই। খুব ভালো হয়েছে। দূর, তুমি বানিয়ে কইতেছো। বানিয়ে বলবো কেন? এই মাসিমা কি ভালো চা বানান? আমার তো এখনো সেই চা মুখে লেগে আছে। এই কদিন ওই চা খাওয়ানোর পর আর আমার চা মুখে ঢুকে। মায়ের হাতের চা, মায়ের হাতের রান্না, এসব কি মেয়েরা সারা জীবন খেতে পারে? মন খারাপ। কি লাভ? তবে তুমি আজকে চাটা করে খুব ভালো করেছো। আজ আমার চা করতে একদম ইচ্ছে করছিল না। তুমি আমাকে খুব বোঝো মতির মা। মায়ের মানুষের মন বুঝবো না? এই কপাল ফেরে গো বৌদি, এই কপাল ফেরে এই পাঁচ বাড়িতে এমন গতর খাটে খাইতে হয়। তা আমিও তো একদিন কাউর আদরের পিটি ছিলাম নাকি? তোমার মা মরে গেছে গো, ওই বানের জলে ভাসা। ও, তারপরে আমিও তো এই সাত নদীতে ভাসতে ভাসতে এই তোমার গো এই শহরে ওই সরায় আসি দেখলাম। এই শহরে আবার আমার না? আমারও নয় গো বৌদি, এইখানে সব কিছুই কেমন কাট কাট। এই দেখো না, ঘর বাড়ি, গাছপালা, মানুষজন। আমাকে গায়ে কত রকম সবুজ রং ছিল জানো? ওই এক একখান গাছের পাতা এক এক রকম সবুজ। আর এখানে ওই ধুলো পয়রা 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 সব একরকম। বলি গায়ে যদি তোমার ভাত জুটতো না, তো এই যে পুরা শহরের মুখে করে লাথি মাইরা ফিরে যেতুম। হ্যাঁ আমারও খুব ইচ্ছে করে জানো মতির মা, হ্যাঁ, মায়ের কাছে গিয়ে কদিন থাক। তো থাকতেই তো পারো। তাই সে আর কদিন, ওই বিয়ে হমাইয়া গো, ঘর সারি যাওয়ানোর উপায় আছে। মতির মা, হ্যাঁ, তোমার মায়ের জন্য তোমার মন কেমন করে? ও মা, মন কেমন করবো কেন? আরে মায়ের শরীর ঠিকাই তো আমি হয়েছি নাকি? মানে এই আয়নার মধ্যে আমার মা রয়ে গেছে।
আমি যতদিন বেঁচে আছি আমার সারি যাবিটা কোথায়? হ্যাঁ সে ঠিকই, কিন্তু কথা তো বলতে পারো না। কই কই তো কই, খালি উত্তর পাই না, বুঝলে না? এই দেখো না, এই যে এই ঠাউরের সামনে খারে যখন নিজে দুটো মনের কথা কই, সে কি উত্তর দেয়? উত্তর দেয় না। তাইলে মানে মন টন খারাপ না করে দিন কত মায়ের কাছ থেকে ঘুরে আসা, তো দেখ মন খারাপ সব ভালো হয়ে যাবে। ভাস্কর ছুটি পেলে তারপর তো যাবো। এইখান থেকে চুপখান একা যেতে পারবে না। আহা, তা কেন পারবো? তবে এই দিকটা কে সামলাবে বলো? ভাস্কর তো ঘর সংসারের কাজ কিচ্ছু পারে না। এই যে শোনো না, শোনো শোনো শোনো, ওই অত শত কথা না ভেবে দিন কত ঘুরে আসো, দেখবে সব মন খারাপ ভালো হয়ে যাবে, এই অসুবিধাগুলা সব অভ্যাস হয়ে যাবে গো। হ্যাঁ এতই যখন বোঝো, তুমিও তো দুদিন গিয়ে ঘুরে আসতে পারো। কোথায় যাবো বলি? না আছে বাপ মা, না আছে ভাই। মোটির মা, বলছি রোজ রোজ এই এক কাজ করতে তোমার ভালো লাগে? তো উপায় চাইবা কি আর আছে, করো না বৌদি। তবে তোমার একটা কথা কই, এই দেখছো না এইসব অসুবিধাগুলো, এগুলো আমার সব না অভ্যাস হয়ে গেছে গো। হ্যাঁ এই দেখো, তোমার সাথে কথা কইতে কত বেলা হয়ে গেল বলো তো? 2 মিনিট বসে গেল। আরে তোমার সাথে কথা কইতে গেলে রোজ আমার এমন বেলা হয়ে যায়, বুঝলে? গো একদম ভাবুনি বুঝলি না, বৌদির কাজটা সেরে আমি 11টার মধ্যে চলে আসবো, ভেবনি গো তুমি। ঠিক আছে, তাহলে তুমি 11টার মধ্যেই চলে এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ চলে আসবো গো। বৌদি আমি এখন আসি গো। হ্যাঁ ওই চিন্তা করো, নিয়ে আসে ঘরটা মুছা, ওই জামা কাপড় কাচতে যাবো খান। হ্যাঁ কোথায় কোথায় না, 11টার মধ্যেই চলে এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ 11টার মধ্যে চলে আসবো। দেখে দেখে রিনা বৌদির কতগুলো। Hello. Mr. Basu, I'm telling. No problem. Tell me frankly. No. You don't worry about the finance. I have already talked to my finance manager, Mr. Bhaipi. In this situation, finance will not be a just a minute. আমার টাইগুলো কোথায় রেখেছো? আমি একটাও খুঁজে পাচ্ছি না। Mr. Basu, আপনি ভালোভাবে চিন্তা করুন। It's a global tender and we are participating into the tender. And আমরা যদি কোনোভাবে এই টেন্ডারটা অ্যাকসেপ্ট করতে পারি, আপনি চিন্তা করতে পারছেন what will be the situation? Total scenario will change. Okay, Mr. Basu, আমি আসছি। Don't worry, within half an hour. বলছি এটা ভালো লাগবে এটার সাথে। তোমার মাকে দেখছি না। মা তো সকালে চলে গেল। আজ হঠাৎ? তোমার হঠাৎ কি? কাল রাত্রে অত কথা বললাম যে ভুলে গেছো সব? ওহো হ্যাঁ মনে পড়েছে। কিন্তু শঙ্করটা কোথায় গেল বলো তো? শঙ্করকে তো আমি দেখতেই পাচ্ছি না। শঙ্করদা তো মাকে স্টেশনে ছেড়ে সোজা অফিসে চলে যাবে বললো। তাই? হ্যাঁ, বলছি তোমার আজ অফিস যেতে খুব অসুবিধা হবে বলো? না, আমি ট্যাক্সিতে করে অফিস চলে যাব। তবে কি ভাবছি জানো, we have to take a second one. কার? স্মল কার। এটা তো সারাদিন আমার সঙ্গে অফিসে করে থাকে। তুমি কোথাও বেরোতে গেলে সেই উবের বা মেট্রো ধরতে হয়। একটা কাজ করো না, চট করে ড্রাইভিংটা শিখে নাও তো দেখি। কে আমি? তুই নট। তোমার কি মাথাটা খারাপ? কেন আমার মাথা খারাপ হতে যাবে কেন? বাবা, কলকাতার রাস্তায় গাড়ি চালাবো আমি শুনেতে তুমি পাগল। বলছি ভাস্কর, একটা কথা বলবো? বলো। না আগে বলো, রাখবে? আরে আগে শুনি তারপর তো বলবো। বলছি তোমার না আজ অফিস যাওয়ার কোনো দরকার নেই। কেন? তোমার নিশ্চয়ই শরীর খারাপ হচ্ছে না? আমার মনে হচ্ছে তোমার শরীর খারাপ। দাঁড়াও, আমি শঙ্করকে বলে দিচ্ছি, শঙ্কর বাড়িতে ফিরে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যান। আমি ডক্টর রয়কে একটা ফোন করে দিচ্ছি। এখানে এসে একবার আকাশটার দিকে দেখে যাও। আকাশ আবার নতুন করে কি দেখার আছে সুনেত্রা?
উফ, দেখে যাও না, পুরো আকাশ একেবারে ঘন কালো মেঘে ছেয়ে গেছে। বর্ষাকাল, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। জানো, তুমি বরং আজ অফিস যেও না। আজকে সারা দিন আমরা গান শুনবো, গল্প করবো, তারপরে খিচুড়ি খাবো। সুনেত্রা, ইউ আর ইনকারেজেবলি রোম্যান্টিক। সেটা কি অন্যায়? হ্যাঁ, না অন্যায় নয়, তবে কি জানো, আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট ডিল সেটেল করতে হবে। সে তো রোজই তোমার কিছু না কিছু থাকে, ওটা কালকে করলেও চলবে। ইন টুডেজ ওয়ার্ল্ড দেয়ার ইজ নো টুমরো, ম্যাডাম। কাল হয়তো তুমি বলবে যে মিষ্টি রোদ উঠেছে, পরের দিন বলবে সুন্দর বাতাস দিচ্ছে। ও ঠিক দেয়। তবে আর কি, চাকরি বাকরি ছেড়ে দুজনে মিলে ঘরে বসে রোদ, জল, হাওয়া, বৃষ্টি নিয়ে একেবারে কাব্য করতে থাকি। হ্যাঁ, না, আমি দুজনে মিলে বলিনি। আমি বলছিলাম যে আমরা বরঞ্চ বন্ধুদেরকেও ডেকে নিই। হ্যাঁ, সেই যেরকম আগে ছাতিম তলায় বসে সারাদিন গান বাজনা করতাম, মনে আছে? সেরকম আজকে সারাদিন গান করবো। কতদিন পর। এত টাকা রোজগার করে কি হবে ভাস্কর? তুমি কি কোনোদিন বড় হবে না ডার্লিং? হ্যাঁ, কাব্য করতে থাকলে গাড়ি, বাড়ি, এতগুলো ইলেকট্রিক্যাল গ্যাজেট, এসবের ইএমআইটা যোগাবে কে শুনি? আমাকে আর একবার তুই বোঝার চেষ্টা করো ভাস্কর। আমি এসব চাই না, কোনোদিন আমি এসব চাইনি। আমি শুদ্ধ তোমাকে চাই, তোমার সঙ্গে একটু থাকতে চাই ভাস্কর। আমি এসব চাই না। এই বড় গাড়ি, বাড়ি, দুটো মানুষের ভালো থাকতে গেলে কি চাই বলো? মাথার উপরে এক টুকরো ছাদ আর কিছু মানুষের ভালোবাসা, ব্যাস। এর থেকে বেশি ভালো থাকতে, সুখে থাকতে আর কি লাগে বলো তো? কেন কেন এরকম করো? For heaven's sake, সুনেত্রা, পুরনো মানসিকতাগুলো থেকে বেরিয়ে এসো। বেঁচে থাকার ডেফিনেশনটা দ্রুত বদলে যাচ্ছে। If you are not running, you are dead. যেমন তুমি ছুটছো। ছুটতে গিয়ে শুধু পয়সা রোজগারের জন্য নয়, বেঁচে থাকার জন্য প্রতিষ্ঠা, রেকগনিশন, এগুলো তো দরকার। এক মুহূর্তের জন্য যদি আমি থমকে যাই, অন্যের মতন কেউ এসে আমাকে একেবারে ধরা ছোঁয়ার বাইরে বার করে দেবে। ধরো না, ইফ আই বি লেট টু দি হেড অফিস, অম্বর ডিলটার পুরো ক্রেডিট নিয়ে চলে যাবে, আর হয়তো নেক্সট প্রমোশনটা আমাকে টপকে সে উপরে আবার প্রমোশন? ভাস্কর, আবার প্রমোশন মানে তুমি আরো বেশি করে সময় অফিসে, আরো বেশি করে তোমার আউটস্টেশন টোর, আর আমি সারাটা দিন এই ফ্ল্যাটের মধ্যে আরো বেশি করে সময় একলা। ভাস্কর, এই এত বড় ফ্ল্যাটে না সারাদিন এই দেওয়ালগুলো আমাকে একলা পেয়ে যেন গিলে খেতে আসে। আমাকে মনে হয় আমার এখানে ভয় করে। বাইরে থেকে একটু আলো, হাওয়া, বাতাস কিচ্ছু ঘরে পৌঁছয় না। একটা চেনা অচেনা মানুষের আমি মুখ দেখতে পাই না, এটা এত উঁচুতে। ভাস্কর, আমার এখানে থাকতে থাকতে না দমটা কিরম বন্ধ হয়ে যায় জানো। আমার মনে হয় আমি মরে। আমি বুঝতে পারছি তোমার মা চলে গেলেন বলে তোমার মনটা আজকে খুব খারাপ লাগছে, কিন্তু কি করবো বলো? ভালোভাবে বাঁচতে গেলে, ভালোভাবে থাকতে গেলে অফিসে তো একটু বেশি সময় দিতেই হবে। নিজেদের সময়টা কাটছাট করে। প্লিজ প্লিজ সুনেত্রা, তুমি আমাকে ভুল বোঝো না। তুমি এক কাজ করো, তুমি আজকে বাড়িতে বসে সারাদিন হোম থিয়েটারে খুব একটা ভালো মুভি দেখে নাও। আমার ভালো লাগে না, আমার একা একা বসে সিনেমা দেখতে একদম ভালো লাগে না। হলে বসে সবার সাথে ইমোশনস গুলো ভাগ করে নিতে নিতে সিনেমা দেখতে হয়। তাহলে গান শোনো। আমার তোমাকে গান শোনাতে ইচ্ছে করে ভাস্কর। বলছি যে তুমি আমার একটা গান শুনবে? এখন এই অফিস যাওয়ার সময়? বাড়িতে ফিরে রাতে গান শুনবো। ফাইল আর ল্যাপটপে মুখ গুঁজে গান শুনবে। এই দেখো, ল্যাপটপের কথায় আমার হঠাৎ মনে পড়ে গেল, তুমি তো ফেসবুকে আছো তাই না? আমি পারি না ভাস্কর, আমি অনেক চেষ্টা করেছি, আমি কিছুতেই পারি না। রক্ত মাংসের মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলার যে আনন্দ, সে কি ওই মোবাইলের স্ক্রিনে আর ল্যাপটপের কিবোর্ডে থাকে নাকি?
ছোঁবো না প্রিয় মানুষের মুখ, দুহাত বাড়িয়ে স্পর্শ করব তাকে, মানুষকে ছুঁলে অগ্নিশুদ্ধি হয়। এটা কার লাইন বলো তো? যা চলো, আমি কি করে বলবো? ভুলে গেছো? ইউনিভার্সিটি ম্যাগাজিনে এই কবিতাটা পড়েই তো তোমার লেখা দেখে আমি পাগলের মতো তোমার সাথে আলাপ করতে গিয়েছিলাম। তুমি ভুলে গেছো ভাস্কর? তুমি সব কেন ভুলে যাও? কি করে তুমি এই কথাগুলো ভুলে যাও বলো? কর্পোরেট ওয়ার্ল্ড সব ভুলিয়ে দেয় ম্যাডাম, এখানে কবিতার কোনো জায়গা নেই। পূর্ণিমা চাঁদ যেন বেকড পিজা। দেখো, আজে বাজে কথা বলতে বলতে কতটা সময় পার করে দিলাম, অফিস যেতে কতটা দেরি হয়ে যাবে। হ্যাঁ তাই তো, আজে বাজে কথা বলতে বলতে দেরি হয়ে গেল কত। আমি তোমার কোটটা সরি, তোমার অনেকটা দেরি করিয়ে দিলাম। বলছি তোমার আজকেও কি আসতে দেরি হবে? যেমন হয়। মতির মার মনে হয় আসবার সময় হয়ে গেল, বুঝলে? হ্যাঁ। মতির মার সঙ্গে গল্প করতে করতে তোমার বাকি সময়টা মনে হয় ভালোই কেটে যাবে। মতির মা খুব ভালো কথা বলে গো। হুম। যদিও ওর সাথে আমার কোনো মিলই নেই, তবু ওর সাথে কথা বলতে আমার বেশ লাগে। বাই, টেক কেয়ার। বলছি ট্যাক্সিতে যাবে তো? অফিসে পৌঁছে বলুন একটা ফোন করে দিও মনে করে। সময় পেলে নিশ্চয়ই করব। বৌদি, 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 এই তো কিছু টাকা দিত খুব তাড়াতাড়ি। কে আপনি? ঘরের ভেতর চলে এসে টাকা চাইছেন? আপনি কে? মেইন গেটে সিকিউরিটি আপনাকে আটকালো না? আরে অনন্ত, আপনাদের সিকিউরিটি আমাকে চেনে। হ্যাঁ, কিন্তু আমি তো আপনাকে চিনি। আমি মঞ্জুকে চেনে তো। এ মঞ্জু? ও মঞ্জু বললে তো আপনারা বুঝবেন না বৌদি। মতির মা, আমি ওর বর। মতির মাকে অনেকবার আমি তার নাম জিজ্ঞাসা করেছি। সে বলেছে মতির মা ডাক্তার মধ্যেই তার মরা ছেলেটা বেঁচে থাকে, তাই মতির মা। কোথায় মতির মা? এই সেই জন্যই তো টাকা চাইতে এসেছি। মানে কি হয়েছে? মতির মা তো এক্ষুনি আমার বাড়ি থেকে গেল, কি হয়েছে তার? এই চোট লেগেছে, ওই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তাইও বললো না। আরে চোট লেগেছে? কি করে? এই কি করে জানো? এই বৌদি, গরিব মানুষের অত কারণ থাকে না বৌদি। চোট লেগেছে ব্যাস। কোথায় লেগেছে চোট? খুব লেগেছে? কোথায় লেগেছে, কেন লেগেছে, সেগুলো কি আমরা বুঝবো বৌদি? ডাক্তার বলবে। বৌদি একটু তাড়াতাড়ি করো না, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাবো আর আসবো। আচ্ছা বলছি যে কত টাকা দিতে হবে? দিন না 200 500 যা হোক। ডাক্তার ওষুধে কত লাগবে সেটা আগে থেকে বলা খুব মুশকিল বৌদি। দিন 200 সে তো 500 যা হোক দিন। সেটা তো আপনি ঠিকই বলেছেন। বৌদি একটু তাড়াতাড়ি, মানুষটাকে একা রেখে এসেছি তো। হ্যাঁ বলছি, একটু 1 মিনিট দাঁড়ান, নিশ্চয়ই কেউ দরকারি ফোনটা করেছে তো। হ্যালো 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 বৌদি, আমি মতির মা হইছি। বলছি মতির বাপ কি তোমাকে বাড়ি গেছে? মতির মা? হ্যাঁ তুমি নাকি চোট পেয়েছো? হ্যাঁ গো, চোট পেয়েছি গো। ও খুব মেরেছে গো, একেবারে গাছ বড় যন্ত্রণা মেরেছে? বৌদি ওর কথা বিশ্বাস করবেন না, সব বাড়িয়ে বলছি মিথ্যে কথা, একটা কথাও বিশ্বাস করবেন না। চুপ করে ওখানে বসুন। না মানে ওই যে গো, ওই মদ ধরে লগে টাকা চাইছিল। রোজ এতগুলো টাকা কোথা থেকে দিবি কত? এই গোবর খাটাবো আমি, আর আমার পয়সায় ও মদ গিলবে। আমাকে একেবারে লাথি ঘুষি মাইরে একেবারে বাইর হয়ে গেল। আর জানের আগে কি কই গেল জানো? ওই যে তোমাকে যেমন করে হোক, যেখান থেকে হোক টাকা আমি ঠিক জোগাড় করে নেব। আর সেই টাকা তোরে শোধ করতে হবে। আমার মনে হলো নিশ্চয় তোমার কাছেই গেছে। হ্যাঁ, ও বললো যে তুমি নাকি খুব চোট পেয়েছো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তাই। আমার রোগা সেলিকা রে, ও
ওষুধ না দিয়ে সেই পয়সায় মদ খেলো। আর আমারও যাবে ডাক্তারের কাছে, একটা পয়সাও দাও না বৌদি, একটা পয়সাও না। কিন্তু মতির মা, টাকা না দিলে যদি তোমাকে আবার খুব মারে তাহলে? অনেক অনেক সহ্য করছি বৌদি, অনেক সহ্য করছি, এবার নিজের মতো কইরা বাঁচবো। আর একবার গায়ে হাত তুইলা দেখু, ও ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর কইরা দেবো। আমার একটু দেরি হবে গো বৌদি কাজে আসতে। বলছি মতির মা, তোমার তোমার না আজকে আসার কোনো দরকার নেই, কেমন? তুমি বরং আজকে বিশ্রাম নাও, আর যদি খুব দরকার পড়ে একবার ডাক্তার অবশ্যই দেখিয়ে নিও। তুমি কাল যখন আসবে আমি তোমার হাতে টাকা দেবো, কেমন? তোমার আজকে আসার কোনো দরকার নেই। অভ্যাস হয়ে গেছে গো বৌদি, মাকে কিন্তু অভ্যাস হয়ে গেছে। কিন্তু কিন্তু তুমি একা হাতে এত কাজ সামলাবে কি করে? তোমার কি আর অভ্যাস আছে? আমি পারবো মতির মা, আজ এমন তেমন কোনো কাজের চাপও নেই, আমি কয়েকটা ঘর সংসারের কাজ আমি করে নিতে পারবো। তোমার আজ আসার কোনো দরকার নেই, বিশ্রাম করো, কেমন? হ্যাঁ, রাখ রাখ। এই যে শুনুন, নেশা করার জন্য আপনি নিজের বউয়ের গায়ে হাত তুললেন। আপনার আরে, পালিয়েছে। এইসব লোককে না পুলিশে দেওয়া উচিত। সারাক্ষণ নেশা করে পড়ে থাকে আর বউয়ের কাছ থেকে নেশা করার টাকা আদায় করে। হাসপাতালে একটু কি হলো, ভয় পেয়ে গেলে? কে? এই তো এইদিকে, এই বারান্দা। আরে তুমি এমন ভাবে ভয় পেয়ে গেলে যেন তোমার ঘরের ভেতরে বাজ পড়লো। আরে বাজ তো পড়েছে অনেক দূরে। আপনি? আপনাকে তো আগে দেখিনি। দেখার চেষ্টা করনি বলে দেখতে পাওনি? জোকস ব্যাপার। কাল রাত্রে এখানে শিফট করেছি, আমি তোমার নতুন প্রতিবেশী। মা, তাই নাকি? খুব ভালো হয়েছে জানেন, তবু দুটো কথা বলে বাঁচবো। দুটো? মাত্র দুটো কথা বলবে? আমার তো আবার সারাদিন কথা বলতে না পারলে কেমন হাঁস ফাঁস করে। এই দেখো, একটা তোমার নামটাই জিজ্ঞেস করতে ভুলে গেছি। সুনেত্রা। সুনেত্রা আমার নাম। আপনি? আরে তুমি বোধহয় চট করে কাউকে আপন করে নাও না, তাই না? মা, তা কেন? আমি তোমাকে কখন থেকে তুমি বলে যাচ্ছি, আর তুমি কেবল আমাকে আপনি আপনি আপনি। এই দেখেছো, একটা মজার কথা বলতে আমি ভুলে যাচ্ছিলাম। মজার কথা? মজার নয়, তুমি হলে সুনেত্রা, হ্যাঁ। আর আমি হলাম আখি। ও মা, তাই নাকি? আরে জানলা দিয়ে কথা বলে যাবো আমরা, আমাকে তোমার বাড়িতে ডাকবে না? মা, তুমি তুমি আমার বাড়িতে আসবে? আমার বাড়িতে কতদিন কোনো বন্ধু আসে না। এসো না প্লিজ, প্লিজ এসো, এক্ষুনি এসো। আরে আসছি গো বাবা, আসছি। তার আগে জানলা বন্ধ করো বারান্দার। তোমার আমার দুজনের বাড়ি বৃষ্টির ছাটে ভিজে একসা, আমি এক্ষুনি এলাম বলে। এসো এসো। বাবা, এতক্ষণে দুটো কথা বলে বাঁচবো। জানো, সকাল থেকে আমি একটাও কথা বলতে পারিনি,
আগে যেখানে থাকতাম ওখানে না সব বাড়ি ছিল মাটির খুব কাছে কাছে, আর পাড়া প্রতিবেশী সবাই এত চেনা, একেবারে আত্মীয়ের মতো, এমনকি অপরিচিতদেরও ওখানে পরিচিতের মতো মনে হতো। আর এখানে তো এখানে কেউ কারোকে চেনে না, কেউ কারোর সাথে কথা বলে না। ওই ছোটবেলাকার ঝুলন মেলা মনে আছে তো? ছোটবেলার ঝুলন মেলার মতো সবই আছে সাজানো গোছানো, শুধু শুধু প্রাণটুকুই জানে। ঠিক বলেছো জানো, একদম ঠিক বলেছো। এর আগে আমি যে জায়গাটা থাকতাম সেই জায়গাটা অনেকটা এইরকম, সামনাসামনি বাড়িতে বছরের পর বছর ধরে বাস করছে, অথচ অথচ তাদের আত্মাগুলো দেখো কখনো কখনো তাদের মুখোমুখি হয় না। কোথায় থাকতে তুমি? মুম্বাইতে। ওমা, তো কলকাতায় চলে এলে হাজবেন্ডের ট্রান্সফার হয়ে গেছে বুঝি? আমার ও মা, তুমি চাকরি করো? দারুণ ব্যাপার তো। করতাম, তবে এখন আমার চাকরিটা চলে গেছে। ও হুট, ছাড়ো এসব কথা, বাদ দাও। তার থেকে দেখো কি দারুণ ওয়েদার, একটা গান গাও না, গাইবে প্লিজ? আমি আমি গান গাইতে পারি না। ও বাবা, কে বললো পারো না? পারো পারো, তুমি এখনো গান গাইতে পারো। আর আমি জানি তুমি গান গাইতে পারো। এমন বৃষ্টি পড়ছে অঝরে, একটা বর্ষার গান গাও না। না গো, আমি সত্যি এখন আর গান গাইতে পারি না। কতদিন মানুষের সামনে গান গাইনি আমার মনেই পড়ে না। এখন আমি বলতে পারো বাথরুম সিঙ্গার। আগে যখন ভাস্কর শুনতো তখন তুমি আমাকে এখনো বন্ধু বলে ভাবতে পারো না, তাই না? এভাবে বলছো কেন? আমাকে পর ভাবছো বলে। চান ঘরে একা একা ভিজতে ভিজতে তুমি গান গাইতে পারো, আর যখন সারা শহর এই অঝোর বৃষ্টিতে ভিজছে তখন কোনো বন্ধুকে সাক্ষী রেখে তোমার সুরের নদীতে ডুব দিতে ইচ্ছে করছে না? বলো। গাইবো, গাইবি তো, আমার জন্য গাইবি। আমার জন্য? হ্যাঁ গো হ্যাঁ, আমার জন্য। জানো, আমি না ছোটবেলায় নাচতে খুব ভালোবাসতাম। কতটা পারতাম আমি জানি না, কিন্তু আজ না এই ওয়েদারে আমার মনের মধ্যে সেই ঘুমিয়ে থাকা ইচ্ছেটা না স্বপ্নের মতো জেগে উঠছে। তাহলে তো গাইতেই হবে। হ্যাঁ হ্যাঁ, গাও না, গাও, আমি তো গাচ্ছি। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, ঘন মেঘের ভরু কুটিল কুঞ্চিত, হলো রোমাঞ্চিত বন বনান্তরে, দুলিল চঞ্চল বক্ষ হিন্দোল মিলন স্বপ্নে সে কোন অতিথিরে। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত, হলো রোমাঞ্চিত বন বনান্তরে, দুলিল দুলিল চঞ্চ। কি হলো গো? কি হয়েছে তোমার? এমন থেমে গেলে যে? ধুর, তুমি কি সুন্দর নাচছো, তার সাথে আমার এরকম বেসুরো বেতালা গান একেবারে ভালো লাগছে না। তোমাকে উনি খুব উৎসাহ দেন তাই না? আমাকে? হ্যাঁ। ওমা, এত হাসছো কেন? আমি এত হাসির মতো কি বলবো? আরে বাবা, আমাকে আগে একটু হাসতে দাও। কতদিন বাদে আমি এরকম ভাবে হাসছি তুমি জানো? আরে বাবা, কেউ থাকলে তো আমায় উৎসাহ দেবে। আমি এখন একা, একদম একা। কিছু মনে করো না প্লিজ। আমি ঠিক মনে করতে যাবো কেন? এসো না, দাঁড়িয়ে কেন, বসো না। মুম্বাইতে না আমি একটা হাউস ওয়াইফের চাকরি করি।
আর আমার হাজবেন্ড সারাদিন দৌড়তো পয়সার পেছনে, কেরিয়ারের পেছনে। ব্যাস আস্তে আস্তে ও এমন একটা জায়গায় পৌঁছে গেল না, যেখান থেকে ও না পাচ্ছিল আমাকে দেখতে, আর আমি হাত বাড়িয়ে না পাচ্ছিলাম ওকে ছুতে। ব্যাস তারপর আর কি আমার বদলি হয়ে গেল, চাকরিটা চলে গেল, বুঝলে? একা থাকার ব্যবস্থা পাবো পেলাম এই আকাশ ছোঁয়া ফ্ল্যাট আর অনন্ত সময়। তবে এই ব্যবস্থাটা কিন্তু আমার মনের মতো হয়েছে। এখন আর কারোর জন্য আমার বাঁচার কোনো দায় নেই। কিন্তু তোমাকে দেখে তো একেবারেই একা থাকতে যাওয়া মানুষ বলে মনে হয় না। ভুল বলছো। ভুল বলছি? তোমার চোখের দিকে আমার তাকিয়ে মনে হয়েছিল যে তুমি সবাইকে খুব ভালোবাসতে পারো। আমি সাংঘাতিক মিথ্যাবাদী, তুমি জানো না। আমি আমার চোখকে দিয়েও এখন মিথ্যা কথা বলাতে পারি। তবে তবে আমি এখন আর একা নেই। আমাকে পেয়ে? না, আগে থেকে ওই যখন আমি হাউস ওয়াইফের চাকরিটা বাঁচানোর চেষ্টা করছিলাম, তখনই আমি একা হয়ে যাচ্ছিলাম গো। তারপর আমি দেখলাম যতই চেষ্টা করি না কেন আমাকে স্যাক করা হবে। তখন থেকেই আমি দেখলাম পথ চলতে চলতে আমি হারাচ্ছি যত বেশি, আর পথের দুপাশ থেকে হাত বাড়িয়ে না করে নিচ্ছি আরো অনেক বেশি। তোমার কথাগুলো না মাঝে মাঝে একেবারে হিয়ানের মতো শোনে। এই মনে হচ্ছে বুঝতে পারছি, আবার পরের মুহূর্তে মনে হচ্ছে না তো ঠিক বুঝতে পারছি না। ও সে বুঝতে পারি আর নাই পারি, আজ কিন্তু আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ অনেক দিন পরে কোনো বন্ধুর সাথে আমি এমনি বসে বসে আড্ডা দিচ্ছি। একদম ঠিক কথা বলেছো, জানো আমিও না অনেক দিন বাদে এরকম একটা আড্ডা দিচ্ছি। চালাই দেখুন বৃষ্টিটা ধরে গেল, কি দারুণ সময়টা কাটছিল গো। সব ভালো সময় যে ক্ষণস্থায়ী আছে। কে বলেছে? মোটেই না, শুধু তারা রূপ বদলে না। ওসব তোমার কথার কথা। আচ্ছা তুমি আমাকে বলো তো, তোমার এই ভালো থাকা ভালো লাগা এসব কিছু শুধু রোদ জল বৃষ্টি হাওয়া এসবের উপর নির্ভর করবে? হ্যাঁ করে, আমার জন্য করে। এই একলা ঘরটার সারাদিন একা থাকতে থাকতে না, একটাও অচেনা মানুষের মুখ না দেখতে দেখতে জীবনটা ক্রমশ বাসি হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। বুঝলা, মনের জানলাগুলো একটু খুলে দাও, জীবনে একটু জল ছোটা সখী। আর আবার হেয়ালি শুরু করলে। জীবনটা তো কবিতা নয়, হেয়ালি নয়। বয়স বাড়ার সাথে সাথে দেখবে হেয়ালির জটগুলো না চোখের সামনে আস্তে আস্তে খুলে যাচ্ছে। ওই চোখের সামনে যে ছবিগুলোকে তোমার এখন অস্পষ্ট বলে মনে হচ্ছে, কয়েকদিন বাদেই দেখবে তারা স্পষ্ট অবয়ব দিতে শুরু করছে। কিন্তু চেনা ছবির মধ্যে যে কাব্য নেই আছে, তাই তো জীবন আরো বেশি রহস্যময়, সুনেত্রা। জীবন আরো বেশি মনোরম। যেমনটা তুমি দেখেছো। জানা শব্দ, চেনা ছবি, এর বাইরেও যে একটা মস্ত পৃথিবী আছে সখী। হয়তো আমার দৌলতে তোমার সেটা দেখা হলেও হয়ে যেতে পারে। কিন্তু তুমি কি সেই মস্ত পৃথিবীটাকে ছুঁয়ে দেখতে পারো? সেই পৃথিবীর সঙ্গে তোমার মনের আদান প্রদান হয়? আমি খুব চেষ্টা করি বন্ধু, কিন্তু আমি কতটা পারি আমি নিজেই কিন্তু জানি না। আমি জানি আমি পারি না। তোমার কথা ভাবের ঘরে চুরি করতে শেখা, কিন্তু জীবনটা তো কবিতা নয় আঁকি। আর যদি কবিতা হয়ও, তাহলে কবিতারও তো একটা শরীর থাকা দরকার, যাকে ছোঁয়া যায়, যাকে চোখের সামনে দেখা যায়, যাকে যাকে হাতে ধরে আদর করা যায়। আরেকবার ধরে ফেললে, একবার ছুঁয়ে দিলে, একবার আদর করা হয়ে গেলে কতগুলো শব্দ করে থাকে তো, এলোমেলো কয়েকটা শব্দই শুধু। নৈশব্দ আরো ভয়ঙ্কর। আমাকে জিজ্ঞাসা করো,
এই ফ্ল্যাটের মধ্যে না সারাদিন একা থাকতে থাকতে মনে হয় ওই শব্দ আমাকে একলা পেয়ে একেবারে একেবারে গিলে খেয়ে নেবে আমার। দেয়ালের দিকে তাকিয়ে দেখো বন্ধু, কত সুন্দর সুন্দর ছবি ফুটে উঠেছে। ফেরারি মন, তাই বন্দি আজীবন, আর পড়ছো সারাক্ষণ। ঠিক। আর তুমি? আমি, আমার গল্প আলাদা। আমার প্রতি রাতে অস্পষ্ট ভবিষ্যৎ সামনে এসে দাঁড়ায়। উড়ে যাওয়া অতীতেরা মুখ লুকোয় স্মৃতির অন্ধকারে, বুঝলে? কেমন দিলাম? দারুণ দিলে, কিন্তু আমি কিছুই বুঝলাম না। মুশকিল হচ্ছে যে তুমি কি বলছো তার সঠিক কথা আমি বুঝতেই পারছি না। ভাস্কর আমাকে বলে ইনকরেজেবল, আর তোমাকে যদি দেখে সে যে কি বলবে, আমার তো মনে হচ্ছে যে তুমি কি আদেও এই পৃথিবীর বাসিন্দা ছিলাম। ছিলে মানে? এখন আমি আমার নিজের মতো একটা পৃথিবী গড়ে নিয়েছি। আমার ঘরের চার দেয়ালে এখন আমারই হাসি মুখ, আমারই আদর দিয়ে সাজানো সে ঘর, আর আমারই মনে রবে সে ঘরের উষ্ণতা। তুমি একা মানুষ আছো, তোমার পক্ষে এভাবে বাঁচা সম্ভব, কিন্তু আমাকে তো আমার ভালোবাসার লোকগুলোকে নিয়ে সরি, আমি কিন্তু তোমাকে হার্ট করার জন্য কথাগুলো বলিনি। না, মানে তুমি কিছু ভুলে বলনি সোনাটা। সত্যি তো, সত্যি আমার চারপাশে এখন প্রাণের কোনো স্পর্শ নেই। কাব্য করে বলতে গেলে স্মৃতির জলসা ঘরে শব্দের লুকোচুরি থাকে। সরি। বলতে চলতে চলতে সব বাহুল্য পথে দুপাশে ফেলে দিয়ে সত্যি আজ আমি একা, সুনেত্রা ছাড়া হাত পা। কিন্তু তুমি, তুমি কি সবার মধ্যে থেকেও একা নও? না না না, আমি একা হতে যাব? আমি আমি একা নই, আমার তো মা আছে, ভাস্কর আছে, তারপর ধরো ধরলাম তো, ধরে নিলাম ধরে নিলাম তাদের নিজেদেরও একটা করে জগৎ আছে, কিন্তু সেই পৃথিবীতে কি তুমি আছো? আমি সবাইকে নিয়ে থাকতে চাই, জানো, সবাইকে নিয়ে আমি থাকতে চাই। চাও, তুমি চাও চাও, কিন্তু আমরা সবাই যা যা চাই তাই কি আমরা পাই সুনেত্রা? তুমি পেয়েছো? আমি আমার মায়ের কাছাকাছি থাকতে চাই, ভাস্করকে আমার 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 কাছে কাছে রাখতে চাই। চাও চাও, কিন্তু কিন্তু পাও কি? না, পাই না। তার মানে তুমিও আমার মতোই একলা। জানি, শুধু মেনে নিতে পারি না। পদ্মপাতায় এক ফোঁটা জলের মতো আমি লেগে থাকি, এত আলগা, এত আলতো, জোরে হাওয়া দিলেই মনে হয় এই বুঝি আমি নেই হয়ে যাব। ঘরের উষ্ণতায় বাঁচবে কেন সত্যি? দেখো, চৌকাঠ পেরোলেই আকাশ। চলো, খোলা মাঠে গিয়ে তারা দেখি।
রামধনু ওইখানে দাঁড়িয়ে কেন সখী? আমার কাছে এসো, আমার কাছ থেকে দেখবে, এসো এসো। ওই দেখো রামধনু। মা, কি সুন্দর গো! আহ! মা, কি হচ্ছে এখানে? কি গন্ডগোল বলো তো? কি হয়েছে? আরে, মেইন গেটের সিকিউরিটির সাথে কারোর ঝামেলা হচ্ছে বলে মনে হচ্ছে। ওমা, তাই? দাঁড়াও তো, একবার ফোন করে দেখি। করো করো। হ্যালো, আমি 144/55 থেকে বলছি। একজন বয়স্ক মানুষকে এভাবেই ঠেলাঠেলি করছেন কেন? আমার বাড়িতে আসতে চান উনি? পাঠিয়ে দিন। না, আমি বলছি কোনো অসুবিধে হবে না, আপনি আসতে বলুন। কেমন? মানুষটি কি তোমার চেনা সুনেত্রা? এত উঁচু তলা থেকে কি নিচের তলার মানুষদের ঠিক চেনা যায় আখি? আর আমাদের ভেতরের মানুষটা, আমাদের ভেতরের মানুষটাকে কি আমরা চিনতে পারি সুনেত্রা?
রক্তিম গলা ধরে আমায় তোমার চিনতে হবে, আমি তোমার অপু। ও দিদি ভাই, এই চলার পথে কতজনের সঙ্গে দেখা হয়, এর সঙ্গে ওর সঙ্গে ওর সঙ্গে, কানের মানুষের সঙ্গে মনের মানুষের সঙ্গে, কিন্তু সব সময় কি আর মনে থাকে? আপনার হাতে এরকম লেগেছে কি করে দাগ যে? কিছু না, আই সংসারে কত টাকা লাগে দিদি, একটু জল দিলে আবার সেরে যাবে। হ্যাঁ, সেরে উঠবে, বেঁচে উঠবে, জল একটু জীবন না প্রাণ। জল দিবেন দিদি? জল? হ্যাঁ, আমি নিশ্চয়ই আপনাকে একটু জল দেবো। আমি একটু দাঁড়ান, আমি এই যে জল। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, বসুন। বসুন। আচ্ছা, তাহলে আপনি এখানে বসুন। সিংহাসন, সিংহাসনে তো বসি, আমি বলুন আমি কোথায় বসবো? মাটিতে বসি। কি ভালো লাগে না? মনে হলো কি জানো দিদি, বহুদিন পর আরে আমি একেবারে ঠিক ঠিকানায় চলে এসেছি একেবারে। মানে এইবারে আমার কোনো ভুল হয় নাই। না না, ভুল তো হয়ে যায় না, হয়ে যায়। হ্যাঁ, কতবার কত লোকের কাছে ভুল ঠিকানায় চলে গেছি না, কত আমার পড়াশোনা নিয়ে গেছি, এইটা দেখাই ভুল ঠিকানায়, তা বিশ্বাস করে না। বিশ্বাস তো করে না, তাই ঠাট্টা করে, তাই অপমান করে, তাই গালি দেয়। কেউ তো মনে পুলিশের ভয় দেখায়। পুলিশের ভয়? কেন? আপনাকে দেখে তো মনে হয় আপনি বুঝি কোনো গল্পলোক থেকে এক্ষুনি নেমে এলেন। আমাকে গল্পলোকের গল্প বলবেন? যে গল্প বিশ্বাস করতে না পারলে আমার খুব ক্ষতি হয়ে যাবে। এরকম গল্প লেখার গল্প অল্প শুনে যাবো, কিন্তু কখনো দেখি আমি একজন সামান্য ফেরিও না। ফেরিওয়ালা তো আপনার পশরা কই? এইটুকু? হাত দিয়ে এইটুকু তো বলি কি, এইটুকুই তো না বিক্রি হতে চায় না। বিক্রি হতে চায় না কেন? এর মধ্যে কি আছে? এর মধ্যে সে কি আছে ওর মধ্যে? উত্তরীয় রঙিন উড়নি। এই ঝোলাতে করে কয়েকটা উড়নি আর উত্তরীয় বিক্রি করতে পেরেছেন আপনি? ব্যাস। আমাকে দেখান। বিশ্বাস করেন দিদি? আমাকে দেখান না। আমাকে বিশ্বাস করেন? বিশ্বাস না করলে কি হবে? বিশ্বাস না করে যদি উর্নিগুলো দেখেন না, তাহলে উর্নি তো আপনার হবে না, আমার ভারী কষ্ট হবে। আমাকে দেখান। আমার যদি পছন্দ হয়, যদি দাম ঠিক লাগে, আমি নিশ্চয়ই নেব। আমাকে দেখান তো। কথাটা তো পছন্দ নয় দিদি, কথাটা হলে কি বিশ্বাসে যদি বিশ্বাস করে আমার এই উত্তর যেগুলো আপনি নাচছেন না, তাহলে এই উত্তর এগুলো আর ওই 5টা উর্নির মতো এই বিবর্ণ মলিন ফ্যাকাশে হয়ে যাবে না দিদি? বলনা তো ওড়না। হয়তো তাই, হয়তো আবার না। তাই? আচ্ছা, ওই ওড়নাগুলো অন্য ওড়নাদের থেকে আলাদা কেন? আমাকে দেখান। আচ্ছা, আমাকে দেখান। আমার যদি কাজে না লাগে তাহলে হয়তো নেব না, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমার উপর ভরসা করুন। আমি অন্যদের মতো হাসি ঠাট্টা একেবারে করবো না। কাজে তো লাগবে। আজকের এই পৃথিবীতে এই ওড়না গায়ে না জড়ায় গেলে আপনি বাঁচতেই পারবেন না, মানুষ বাঁচতেই পারবে না। এই ওড়না আমার কিন্তু খুব কৌতূহল হচ্ছে। এইবার দেখি। দেখি।
কি এটা? একটা ওড়না। ওড়না, সাধারণ ওড়না। ও, রংটা কি? রং সবুজ। সবুজ, শুধু সবুজ। আরে কেমন সবুজ, কিভাবে সবুজ, কেমন করে রাঙিয়ে নিয়ে সবুজ তৈরি? এই সবুজ দিদি, নাকি প্রকৃতির সেই বন্য সবুজ, নাকি আদিম সবুজ, নাকি নাকি শান্ত স্নিগ্ধ কোমল সবুজ? হ্যাঁ দিদি, হ্যাঁ তাই চলান চলান চলান। হ্যাঁ এই তো, কেমন লাগে? শান্ত, কোমল, মনটা একেবারে শান্ত হয়ে গেল। ওইটাই তো বলি, মনের রঙে রাঙায় নেন দিদি, মনের রঙে। এইবার দেখেন তো এইটার কি মন রং, মনের কোন রং? এটা নীল, কেমন নীল? মন কেমন করা নীল। এই তো, এই তো দিদি আমার ঠিক দেখে মন কেমন করা। সে মনে হয় না সে দূর এখন নদীর তীরে কোন পল্লী গ্রামে এক কিশোরীর ওই যে এক মুঠো আকাশের মতো, তাই না? সে কালো মেয়ের কালো হরিণ চোখে মনে পড়ে মাঠে। হ্যাঁ, এই ওড়নাটা মনে হচ্ছে বিশাল কোনো আকাশের রং। আর আমার আমার গায়ে জড়িয়ে মনে হচ্ছে যেন আমার বুকের ভিতরে আমি আমি অনেককে জায়গা করে দিতে পারি। এই রংগুলা জানেন দিদি, প্রকৃতির রং থেকে একেবারে ছেঁচে নেওয়া, একেবারে চারপাশ থেকে প্রকৃতির রঙে মানুষের মনের রং রাঙিয়ে দেওয়া। আমার না কিরকম কিরকম অবিশ্বাস্য লাগছে জানি। অবিশ্বাস্য, বিশ্বাস করেন দিদি, বিশ্বাস বিশ্বাস করেন। এই যে মানুষ আছে না, এই মানুষের কলিজার ভেতরে যে রং থাকে, কলিজার ভিতরে সেই রং দিয়ে রাখা। বিশ্বাস রাখেন দিদি, আমাদের এই পৃথিবী, এ প্রকৃতি আর প্রাণ নিয়ে এক অপূর্ব সৃষ্টি রে, অপূর্ব সৃষ্টি রে। এইবার এইটা কি? আগুন। আগুন, হ্যাঁ, যে আগুন পবিত্র করে না দিদি, হ্যাঁ শুদ্ধ করে, আগুন পবিত্র করে, তাই না দিদি? হ্যাঁ, মনে হচ্ছে আমার আমার গলার কাছে গলা বেঁধে রাখা সব স্মৃতি যেন এবারে উড়ে উড়ে ছাই হয়ে যাবে। তাই তো, জীর্ণ পুরাতন যা যাক 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 পুড়ে ছাই হয়ে যাক, খাক হয়ে যাক। এইবার দিদি সেই ছাই, পুরানো ছাই ধুতে হবে না? হ্যাঁ হ্যাঁ, স্নিগ্ধ জলে ধুয়ে দেন দিদি, এই জলে সব ধুয়ে দেন গো। বৃষ্টি হলো, আজ সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে দেখেননি? ধুয়ে দেন দিদি। দিদির আমার চোখ আছে, চোখ আছে। হাই ধুয়ে গেছে দিদি, ভিতরে সব সব পুরোনো আবর্জনা ধুয়ে গেছে। ধুয়ে গেছে। মা, এটা কি রং? কি রং? কি রং? কি রং? এটা কি রং? ঠিক বোঝা যায় না। জানেন দিদি, যখন এটা এর উপরে নড়ে না, আরে দেখেন কেমন এক ধরনের ঠান্ডা হাওয়া, বাতাস, হ্যাঁ কেমন দিয়ে গেল না, হ্যাঁ বাতাস, বাতাসের কি রং আছে দিদি? হ্যাঁ নাই তো, হাওয়ার রং নাই। এটা দক্ষিণ পবন, হ্যাঁ দিদি, ছয় না এটি ছুঁয়ে দেবে। দক্ষিণ পবন,
যদি দক্ষিণা পবন আসিয়া ফিরে গোদারে যদি দক্ষিণা পবন বাদল ব্যাকুল বনে পাবে কি খুঁজি তারে দিদির আমার চোখ আছে কেমন যেন মনে হচ্ছে রাজু দিদি বহুদিন পরে আরে কেমন একটা ঠিক ঠিকানায় পৌঁছে গেলাম আমি আরে বাহ মানে আমার তো মনে এখন আরে এমন আনন্দ হচ্ছে না দিদি মানে কি আনন্দ মনে হয় আবার যেন বিশ্বাস ফিরে পেলাম বিশ্বাস মানুষের উপরে বিশ্বাস ফিরে পেলাম মানুষের উপর বিশ্বাস করা উচিত। আমি মানুষকে বিশ্বাস করতে খুব চেষ্টা করি। হ্যাঁ, করি তো কিন্তু এমন হয় না যে বিশ্বাস করে কিন্তু সেই বিশ্বাস আর ফিরে আসে না হ্যাঁ, তবু হ্যাঁ তবুও বিশ্বাস তো করাই এই যে অত বিশ্বাস করি এই বিশ্বাস করি তো এই দেখুন কালকে এক নারীর কাছে গেলাম আমি জানেন সেই নারীকে আমি আমার এই পশরা দেখাইলাম এই রং দেখাইলাম এই রং নানা রং কত রং আছে দেখাইলাম কিন্তু সে নারী মোটাই বিশ্বাস করে না আমায় সন্দেহ করে এরকম করে দেখায় ওইরকম করে দেখায় এইরকম করে এই তুমি ঠাট্টা করো ওই লোক ঠাকাই দাও লোক ঠাকাই দাও পথে নেমেছো না রং দেখে ওই উল্টি গালি দেয় তারপরে না আমি আমার মনে দেখেন স্পর্শ করে দেখেন একবার স্পর্শ করে দিলে কইলাম আমি দিদি স্পর্শ করলাম এরকম একটা স্পর্শ করলো কই দেখেই তো মন নাই স্পর্শ হচ্ছে তা মন নেই মানে ওর নাড়া তো মন আছে মন দিয়ে স্পর্শ করল না তো মন সেই মন ওর মন তাকে স্পর্শ করে না ঘাট ধাক্কা দিয়ে একেবারে বাইরে মনটা তো খারাপ হয়ে গেল না দিদি রং দিদি সেই লন্ডন না রং বিলাইতে আর যাবো না গো আর না ভোর হয়ে গেল চোখের সামনে দেখি সেই ভোরের হাওয়া সেই বাতাস আমি তোর ভিতর থেকে কি যেন বলে নাড়া দেয় ওরে ঘরে থাকিস না ঠেলা দিয়ে হাঁটতে আসি ভাব দেখি ভাল করে দিয়েছি তাই না সেই জন্য এই ঠিকানায় চলে এলাম আমি দেখে ঠিক সেই সময় ওই থেকে যদি আপনি আমার না দেখতেন তাহলে আমি ঠিকানায় পৌঁছতে পারতাম না দিদি আমি ঠিক সেই সময় ভাগ্যের সময় ওই ছোট্ট বারান্দাটাতে বেরিয়েছিলাম রামধনু দেখবো বলে রামধনু দেখতে গিয়ে চোখটা কি যেন আপনার দিকে ঘুরিয়ে দিল রামধনু দেখতে গিয়ে আমি রামধনু দেখেন দিদি এখনো দেখেন না এটা কি সুন্দর রং সুন্দর ঠিক যেন মাটির মতো ওই যে দেখেছো ঠিক ধরেছে দিদি আমার মাটি আমার মা আমার ধরিত্রী মা গো সব ধারণ করে আর কত পাপ কত কিছু সহ্য করে মায়ের মতো এই রংটা মাটির মতো মায়ের মতো তাহলে এই মায়ের রঙের ওড়নাটাই বলেন আমি নেই কেমন আমাকে এই ওড়নাটা দেবেন আরে তোমায় দিব আমার সকল শূন্য করে উজাড় করে দিদি এই ওড়নাটার জন্য আমি কত দাম দেবো বলুন আমি আরে দাম তো দিদি দিয়েই দিয়েছেন আর যদি অন্য জনের কথা বলে রে হাওয়া মাটি এই প্রকৃতি এই পাহাড় এই জঙ্গল নদী এর কোনো দাম হয় তা হয় না তবুও কিছু তো দিতে হবে কি দিই আপনাকে দিদি খুশি আপনি দিদি খুশি তো হ্যাঁ খুশি দিদি আমার খুশি হয়ে গেল বাস ওই খুশি মনটা আমার দিয়ে বাস এই চলে যাই খুশি মনের বদলে আমি খুব খুশি হয়েছি হাসা দিদি হাসা
বাবা এইটা এইটা আসি চলে যাবে? কিন্তু আপনাকে যদি আমার আবার মনে পড়ে? আর তো পড়বে না, দরকার পড়বে না আমাদের। আপনি রং দেখেন তো দিদি না? তাদের আঘাতটা একটু কমেছে? কত কিছু হয়ে গেছে বাবা, হয়ে গেল। আসি দিদি, আসি। যদি কখনো দরকার হয় স্মরণ করবেন, ঠিক চলে আসবেন। এবার আমি আসি। চলে যাবে? হ্যাঁ, বলতে বলতে কত বেলা হলো দেখেছো? আজকে দিনটা সত্যি প্রত্যেকটা দিনই যে অন্য আরেকটা দিনের থেকে আলাদা সত্যি। আর তোমার জীবনে কত রং। আর আমি তো তোমার পাশেই আছি। যখনই ডাকবে তখনই আসবো। দরজাটা এত রাতে খোলা কেন? মা, তুমি এসে গেছো? আজও আমার ফিরতে যেতে হবে। ঠিকই আছে, কাজ থাকলে তো দেরি হতেই পারে, ওটা কোনো ব্যাপারই না। কি ব্যাপার বলো তো? তোমাকে দেখছি আজ খুব ফুর্তিতে আছে, হ্যাঁ? আর যত রাত হচ্ছে অফিসে আমি তত ভাবছি আজও গিয়ে বাড়ি ফিরে তোমার সেই ঘুমটা মুখটা আমাকে আবার দেখতে হবে। আমার কথা রাখো, আগে বলো যে যে কাজটা করতে তুমি এত ঝড় বৃষ্টি মাথায় করে অফিস গেলে সেটা হয়েছে? শুধু হয়নি ম্যাডাম, প্রমোশন আমার কনফার্ম। কনগ্রাচুলেশনস। কিন্তু কি হবে, প্রমোশন মানেই তো আবার সেই যখন রাত করে বাড়ি ফেরা, আর বাড়িতে ফিরে তোমার সেই গোমরা মুখটা দেখা তোমার খুব অসুবিধা হবে, তাই না? আমার কোনো অসুবিধে হবে না ভাস্কর, তুমি একদম চিন্তা করবে না, আমি সব ঠিক ম্যানেজ করে দেবো। এই তো আজকে কি দারুণ মজা করে কাটলো দিনটা। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ কি ব্যাপার? নিশ্চয়ই বাড়িতে কোনো প্রেমিক জুটিয়েছ, আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে একা একা ফাঁকা বাড়িতে বসে। এমা না না, এরকম কিছু না, ছিছি, তোমার মুখে কোনো কথাই আটকায় না। তাহলে আজকে আমাদের পাশের ফ্ল্যাটে ভদ্রমহিলার সাথে আলাপ হলো, জানো? এখানে বসে আমরা সারাদিন খুব গল্প করলাম, কি মজার কথা জানো? আমার নাম সুনেত্রা আর ওনার নাম আঁখি। সারাদিন যে কি গান বাজনা হই হই। পাশের ফ্ল্যাট মানে? ম্যাডাম, আমাদের পাশে তো একটাই ফ্ল্যাট, এটা 55 আমরা 56। আরে ক্রেজি সুনেত্রা, পাশের ফ্ল্যাটে ভদ্র মহিলা? কেন পাশের ফ্ল্যাটে ভদ্রমহিলা থাকতে পারে না?
আরে যে ফ্ল্যাটটা তো এতদিন ইনারাইজড ছিল, আমরা আশা থেকে দেখছি যে সেই ফ্ল্যাটটা একেবারে তালা বন্ধ। এক কথা কতবার বলবে? হ্যাঁ, ওই ফ্ল্যাটটাই। কিন্তু ওই ফ্ল্যাটে কোনো ভদ্র মহিলা থাকতে পারে না। কেন থাকতে পারে না? ওটাকে কোনো এনআরআই এর কাছ থেকে ভদ্রমহিলা কিনে নিতে পারেন না? অফকোর্স কিনতে পারে। আরে আজই তো আমার অফিস কলিগ শুভজিৎ ওই ফ্ল্যাটটা পজিশন নিল। আমি তোমাকে বলেছিলাম সুনেত্রা, কিন্তু তুমি ভুলে গিয়েছো। না, কিন্তু না, কোনো কিন্তু নয় সুনেত্রা। শুভজিৎ কি হ্যান্ডওভারের পরে শুভজিৎ স্পেন্ড দ্য এন্টায়ার ডে উইথ মি। এন্ড সেকেন্ড থিং, শুভজিতের বউ কেন সুনেত্রা? শুভজিতের কোনো গার্লফ্রেন্ডেরও বলাই নেই, বুঝলে? তোমার কোনো ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না কাজটা। কারণ আমি তো সারাদিন এই ঘরে তার সাথে গল্প করেছি। হুম। তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার সাথে চলো, গিয়ে তার সাথে আলাপ করে আসবে। চলো, তাহলেই তো হবে। চলো, আমি তার সাথে আলাপ করে দিই। দেখো, সাবধানে কথা বলো কিন্তু। তুমি কিন্তু ভীষণ সুন্দরী। দেখো সুনেত্রা, ভালো করে লক্ষ্য করে দেখো, দরজাটার উপর সেই একই রকম ভাবে ধুলো পড়ে আছে। আর তালাটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আশা থেকে যেভাবে আমরা ধুলো পড়ে থাকতে দেখেছি, তালাটার উপর একই রকম ভাবে ধুলো পড়ে আছে, আর সেই একই তালাটা ঝুলছে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এই ফ্ল্যাটটাতে বহুকাল কোনো মানুষ বাস করে। সুনেত্রা, তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখছিলে সুনেত্রা, বুঝলে? এটা স্বপ্ন। হ্যাঁ, আমি স্বপ্ন দেখছিলাম। তাহলে এইগুলো কি? এইগুলো সেই অদ্ভুত মানুষটা এসে আমাকে সব দিয়ে গেছেন। এই যে এইগুলো দেখো, এই যে দেখছো, এটা হচ্ছে জঙ্গল। আর এইটা নদী, জানো? আর এটা হচ্ছে দক্ষিণ হাওয়া। হ্যাঁ, আর এটা বৃষ্টি। আর এইটা দেখছো, এটা হচ্ছে মাটি রঙের। এইটা আগুন। এগুলো কি ভাস্কর তাহলে বলো? সুনেত্রা, এগুলো খুব সাধারণ ওড়না। ভাস্কর, এগুলো একটাও সাধারণ ওড়না নয়। আচ্ছা, তুমি আমার কথা বিশ্বাস করে একটা ওড়না তুমি গায়ে না, থাক, তোমার গায়ে জড়াবার কোনো দরকার নেই। সুনেত্রা, ওই রূপকথার জগৎ থেকে মাটিতে নেমে এসো, বুঝলে? বাস্তবের রাস্তা দিয়ে হাঁটবার চেষ্টা করো। এসব স্বপ্ন দেখো না। ফরগেট, যা হবার হয়ে গিয়েছে। শোনো, উই উইল সেলিব্রেট টুগেদার মাই প্রফেশন টুডে ইভিনিং। আজকে আমরা দুজনে মিলে একসঙ্গে ডিনার করবো। রাজি? তুমি আর আমি? হ্যাঁ, রাজি, খুব রাজি। সুনেত্রা, আমি সুইগিতে অর্ডার দিয়েছি। তুমি রেডি হয়ে না, আমি ফ্রেশ হয়ে আসছি। এনজয়। হৃদয় আমার
এই নাটকের নির্দেশক অভিনেতা তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। আমি সুনেত্রার মা, এনাকি সে। আমি মোদির মা আছি, মোনালিসা দাস। আমি মোদির বাপ, প্রদীপ রায় বিশ্বাস। আমি আঁখি, পিয়ালি চট্টোপাধ্যায়। আমি সুনেত্রা, সঞ্জিতা।